নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রকের মন্ত্রী জুয়েল ওরাম। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তুলে ধরেন। জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে নিজেদের প্রদেশ ছেড়ে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন প্রদেশে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলোর অগ্রগতি বিস্তারিত খতিয়ে দেখছেন। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম কেন্দ্রীয় সরকারের বাজেটের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের উপর, গুরুত্ব দেওয়া হয়েছে যুবক যুবতীদের উপরও। সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা সবার জন্য করা সম্ভব নয় বলেই সকলকে স্বরোজগারী করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। समाज का लोगों को ये फोकस करके काम करें। नंबर वन है पोर, गरीब। जो गरीब है, इस गरीब का कल्याण कैसा हो, गरीब आगे आएगा कैसे, उसको सबसे ज्यादा बेनिफिट मिलेगा, इसके लिए ध्यान दें। दूसरा फोकस है महिला। महिला सभी वर्ग में होते हैं, सभी जाति धर्मों वर्णों में होते हैं, तो महिला कैसे आगे आए उसके लिए ध्यान देंगे। अब तीसरा जो है यूथ के को स्किलिंग किया जाएगा, उनको नौकरी रोजगार। नौकरी तो देना आजकल थोड़ा कठिन हो रहा है, जैसे सरकारी नौकरी ये सब छूटते जा रहा है या कम होते जा रहा है, लेकिन रोजगार उनको गेनफुल एम्प्लॉयमेंट, वो अपना स्वयं रोजगारी हो और 10 आदमी को भी अपना साथ रख के उसको रोजगार दे सके, एंटरप्रेन्योर्स बने, इसके लिए ध्यान दिया गया है। और किसान का दिशा सबसे ज्यादा आगे आए, आपका उनका जो दोगुना उनको फसल मिले, उनका सामान बिक्री हो, अच्छा मूल्य मिले, आप किसानी में लोग ज्यादा से ज्यादा जाए। রবিবার সুকান্ত একাডেমিতে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা নবনিযুক্ত তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মার লেখা একটি বইয়ের উন্মোচন হয়। বইটির নাম ভিউজ, রিভিউজ অ্যান্ড মাই পয়েমস। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা নবনিযুক্ত রাজ্যপাল এদিন বক্তব্য রেখে বলেন, তাঁর লেখা বইটি যাতে সকলে পড়েন। তবে এই বইটি শুধু জ্ঞানের নয়, প্রজ্ঞার কথাও রয়েছে। প্রত্যেকটি কবিতার মধ্যে অন্তর্নিহিত অর্থ রয়েছে। এই বইটি সত্যি সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, সাহিত্যিক এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। কিন্তু বলতে গেলে প্রথমে যখন এই বইটি প্রথম খুললাম, প্রথম কবিতাটি আমার হাতে, আই ওয়াজ জাস্ট থাম্বিং থ্রু, প্রথম কবিতা এলো লেট আস নট টক। আমি তাই ভাবছি কি বলবো, প্রথম দেখছি এলো যে লেট আস নট টক। তা হচ্ছে এবার তো লেট আস নট টক দিয়ে যখন উনি বলছেন, ওইখানে সিদ্ধার্থ বাবু বোধহয় আছেন না? হ্যাঁ, চোখে আলো পড়ছে বলে অনেকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, আলোর নিচেই ঠিক থাকে, ঠিক আলোর নিচেই থাকে। তো সব থেকে বড় কথা হচ্ছে বইটির নাম। ওয়ার্ডসওয়ার্থের একটি আছে, ইউরো ভিজিটেড, ইউরো আনভিজিটেড, ভিজিটেড অ্যান্ড রিভিজিটেড। সেই একই ইউরোকে 3 বার 3 রকম ভাবে দেখা। যখন আনভিজিটেড তখন একরকম মনের অবস্থা, যখন ভিজিটেড তখন কল্পনার সাথে বাস্তবের একটা পরিচিতি ঘটে, আর রিভিজিটেড তখন কি হয়, তখন তাকে নিয়ে ভাবনা চিন্তা, যে নলেজ থাকে সেটি তখন উইজডমে পরিণত হয়। এই বইটিতে আমি যখন যতটুকু আমি যে কটি পাতা উল্টানোর সুযোগ ঘটলো এই অল্প সময়ের মধ্যে, তাতে দেখলাম এখানে বইগুলোর প্রায় প্রত্যেক পাতায় যতটুকু পড়লাম, পড়ার সুযোগ হয়ে। 3 গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 4। ঘটনা রবিবার বিশালগড় মহকুমার রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন সড়কে। বিশালগড় মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী জানিয়েছেন, দুর্ঘটনার খবর তাদের কাছে আসার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করলেও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে তারা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। গুরুতর আহতরা হল শিল্পী দত্ত, তপন মজুমদার, সবীর দত্ত।
আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা খবর আছে যে রাস্তা মাথার সামনে কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা এখানে যাওয়ার পর দেখলাম যে তিনটা গাড়ি একসঙ্গে মুখোমুখি হয়েছে। তো এখানে আমরা গিয়ে 4 জন পাইছি ইনজুর পারসন, সিরিয়াস ইনজুর। তো তাদেরকে আমরা বিশালগড় সাব ডিভিশন হসপিটালে নিয়ে এসেছি। কি নাম আহতদের? শিল্পী দত্ত একজন নাম হল তপন মজুমদার, একজন নাম হলো সমীর দত্ত। তারা খুবই সিরিয়াস। এটা কি কি গাড়ি আসলো তিনটা? একটা ছোট মালগাড়ি, একটা ট্রাক আর একটা ওয়াগড়া। গোবরের গাড়ি উল্টে মৃত্যু এক শ্রমিকের। ঘটনা বোচংনগর থানার অন্তর্গত রাজচন্তায় বাজার এলাকায়। মৃত শ্রমিকের নাম অজিত সরকার, বয়স 34, বাড়ি কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দেবীপুর এলাকায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অজিত সরকার নামের এই শ্রমিককে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে বোচংনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া গোবরের গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে। গতকাল আমার কাছে একটা থানাতে ইনফরমেশন আছে যে রাজচন্দ্র বাজারে একটা গাড়ি উল্টে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে যাই। তো এই ঘটনাস্থল থেকে আমরা অজিত সরকার নামে কমলাসাগরের বাসিন্দা এক ব্যক্তি ফায়ার সার্ভিস আহত অবস্থায় উদ্ধার করে এখানে জিবি হাসপাতালে আনার পরে অজিত সরকারের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। আর আপাতত আমরা যে বোলেরো পিকআপ ভ্যান, ওই গাড়িটারে আমরা আটক করছি। আমরা ডিটেইন করে গাড়িটা আমরা বর্তমানে থানায় নিয়ে আসি। গাড়ির মধ্যে কি ছিল? কিসের গাড়ি এটা? গাড়িটা গোবর লোডের গাড়ি ছিল। কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়ার ছিল? এটা কোথায় থেকে এখনো আমরা পরে করার সময় পাইছি না, তদন্ত চলছে। সোনামুড়া কাস্ট ও ব্যবসায়ী সমিতির 7ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। মেলাঘর পৌর পরিষদের কনফারেন্স হলে হয় এই সম্মেলন। এদিন সভার উদ্বোধন করেন সোনামুড়া বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। ছিলেন সিপাহীজলা জেলা পরিষদ সদস্য রতন দাস, মেলাঘর ফরেস্ট রেঞ্জার সুজিত সরকার, বিশিষ্ট সমাজসেবী সোপাঙ্ক সরকার প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন খগেন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কাষ্ঠ ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার অনুরোধ জানান। অবৈধভাবে গজিয়ে ওঠা চূড়ায় স্তম্ভ মিল এবং কাঠ ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিন্তু এই যে আইনি জটিলতাটা, একটি গাছকে পারমিট করান থেকে শুরু করে একটা বিরাট একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। অনেক সময় অনেক নিট, কেউ কারোর বাবা অসুস্থ হাসপাতালে, অক্ষণই কিছুক্ষণের মধ্যে টাকা প্রয়োজন। একটা গাছ আমি বড় করলাম, পেলে গাছ লাগালাম, গাছটা বড় করলাম, কিন্তু আমি যথাসময়ে গাছটাকে বিক্রি করতে পারছি না, কারণ কিছু আইনি জটিলতা আমাদের মধ্যে আসছে। তার জন্য গাছটাকে আমরা সঠিক সময়ে বিক্রি করতে পারছি না। সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। কি করে একজন সাধারণ নাগরিক তার প্রয়োজনে যখন একটা গাছকে বিক্রি করবে, সেই বিক্রিটা যেন খুব তাড়াতাড়ি করতে পারে, বা কী করে সঠিকভাবে তার কাগজপত্র তৈরি করতে পারে, সেদিকটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়, সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। রাজধানী বটতলা এলাকায় নির্মীয়মান পাকা ভবনের কাজ করার সময় মাটি চাপা পড়ে আহত হলো এক শ্রমিক। আহত শ্রমিকের নাম ভবেশ দাস, তাঁর বাড়ি আসামে। আহত ভবেশ দাস জানায়, 5 দিন ধরে সে বটতলা এলাকায় নির্মীয়মান বিল্ডিংয়ে কাজ করছে। রবিবার কাজ করার সময় আচমকা তার উপর মাটি ধসে পড়ে। সাথে সাথে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত শ্রমিক ভবেশ দাস জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কিসের কাজ করতে আসছিল? আচ্ছা, কার বাড়িতে? বাড়িতে না, ওই জায়গায় নতুন আছি না। কাজটা কার? কিসের কাজ এটা? বিল্ডিং এর কাজ। এটা কার বিল্ডিং এটা? এটা যে মালিকের নামটা আমি এটা কি কারোর বাড়ি? না, তাহলে এটা দোকান? না, 13 তলা হইতেছে। হ্যাঁ, নতুন বিল্ডিং। আচ্ছা, ফ্ল্যাটের মতো হইতেছে। তুমি কতদিন ধরে কাজ করো এখানে? 5 দিন। আজকে কি হয়েছে? আজকে কাজ করতে তুমি না, রাত ভেঙে পড়ে গেছে। আচ্ছা, তো পরে কে আনছে তোমাদের এখানে? আমাদের এখানে আমার ঠিকাদার আছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার আসাম। এখানে থেকে কাজ করো? কয়তালার থেকে পড়ছো? পড়ি নেই তো, তাহলে পড়ে কাজ করতে না, মাটি ভেঙে গেছে।
মাটি ভেঙে মানে কতজন আহত হয়েছে? শুধু তুমি না ওর সঙ্গে কেউ আছে? সঙ্গে আসলো ওদের কিছু কতজন এমনিতে মানে পড়ছে মাটির মধ্যে? আমার একলাই। এখন লেখক প্রণব সেনগুপ্তের 5টি বইয়ের মলাট উন্মোচন হয় রবিবার আগরতলা প্রেস ক্লাবের অনুষ্ঠানের মধ্য দিয়ে উড়িষ্যা হাইকোর্ট অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র বইগুলোর উন্মোচন করেন এবং বইগুলো সকলে পড়ার জন্য বলেন। আজকে দাঁড়িয়ে মনে হয় এই ভারতবর্ষের সাধারণ মানুষ, যে প্রান্তিক মানুষের কথা আমি বলেছিলাম, যাদের ইতিহাস সত্যিকারের ইতিহাস, তারা কিন্তু তাদের প্রজ্ঞাকে হারিয়ে ফেলে। এখানেই ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় যোগ। ভারতবর্ষের দেশভাগের মধ্যে দিয়ে আরেকটি রাষ্ট্র জন্ম নিয়েছে, সেখানে আদৌ অনিশ্চিত গণতন্ত্রের জন্য তাদের এখনো সংগ্রাম করতে হয়, আশঙ্কার মধ্যে করতে হয়। এর কারণ হচ্ছে আমাদের জাতীয় আন্দোলনের নেতারা ধর্মের উপরে ওঠে, বর্ণের উপরে ওঠে এই দেশের মানুষকে বলেছে, তোমার প্রথম পরিচয় তুমি ভারতীয়, ভারতবর্ষের নাগরিক, এর থেকে বড় পরিচয় তোমার আর কিছু নেই, বাকিগুলো তোমার ব্যক্তিগত। ত্রিস্তর পঞ্চায়েতকে সামনে রেখে খোয়াই মণ্ডলের উদ্যোগে রবিবার খোয়াই চা বাগান এলাকায় গ্রাম পঞ্চায়েতে 3টি ওয়ার্ড এবং পঞ্চায়েত সমিতির 1 নম্বর আসনের প্রার্থী বর্ষা দেববর্মা ও তাপস কান্তি দাসের সমর্থনে এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, পঞ্চায়েত সমিতির 1 নম্বর আসনের প্রার্থী বর্ষা দেববর্মা। সভায় বক্তব্য রাখেন তাপস কান্তি দাস ও মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, পরিষদের কাউন্সিলর শঙ্কু পাল। বক্তব্য রাখতে গিয়ে উভয় বক্তাই পূর্বতন বাম আমলে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের প্রহসন করতেন সেই চিত্র তুলে ধরেন। আমাদের যে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির 3 জন প্রার্থী এই 3টি পঞ্চায়েতে রয়েছে, এই 3 জন প্রার্থীকে আপনারা 8ই আগস্ট দিনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন, এই অনুরোধ আমি আমার আলোচনার শুরুতে। কমলপুর মহকুমার অন্যতম ফুটবল টুর্নামেন্ট পার্থপ্রতিম দাস স্মৃতি নকআউট ফুটবল, এই টুর্নামেন্টের খেলা রবিবার অনুষ্ঠিত হয়। কমলপুর কলেজ মাঠে এই চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পর মুখোমুখি হয় কানাইলাল এফসি ও ব্লু এফসি। গত 10 জুলাই 16টি দল নিয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন রাজ্যের খেলোয়াড়দের পাশাপাশি বহিরাজ্যের নামি দামি খেলোয়াড়রা। চূড়ান্ত পর্যায়ের খেলা শুরুর মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। খেলার প্রথমার্ধে কানাইলাল এফসি 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে 1 গোলে সমতা ফিরিয়ে আনে ব্লু এফসি। এরপর খেলা গড়ায় গিয়ে ট্রাইবেকার 5-4 গোলে জয়লাভ করে কানাইলাল এফসি। রানার্স আপ দলের হাতে ট্রফি ও 10,000 টাকা তুলে দেন। কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন এবং চ্যাম্পিয়ন ট্রফি ও 20,000 টাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব ও কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুব্রত মজুমদার। সেই খেলা আপনারা উপভোগ করবেন। কমলপুরের মানুষ, খেলাপ্রেমী মানুষ, সংস্কৃতিপ্রেমী মানুষ, এবং তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আমি লক্ষ্য করেছি সেটা সত্যিই প্রশংসনীয়। তো যারা এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।